আজকে 30/1/36 ইং সনের শুক্রবার এলএম কোচিং সেন্টারের 9তম ক্লাস। অর্থাৎ এর আগে আমরা একটা আলোচনা করেছি। আজকে আমরা কেস টেকিং এর অর্থাৎ 9তম ক্লাস 30 তারিখ জানুয়ারি 2026 বাংলাদেশ সময় রাত্রি 10টা, বোস্টন টাউনের সময় সকাল 11টা। সুতরাং আলোচনা রেখেছি যে কেস টেকিং এর একটি জটিল রোগী, ক্যান্সার রোগী কিভাবে চিকিৎসা করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি সেটা নিয়ে আলোচনা। দেখুন, ব্যর্থতা নিয়ে কেউ আলোচনা করে না, আমি করছি একটা মাত্র কারণ, শিখার জন্য যে আমরা কোথায় ব্যর্থ হই, কেন ব্যর্থ হই, ব্যর্থ হওয়ার কারণটা কি, সেগুলো ব্যাখ্যা করব। এবং কেস টেকিং বলেই আমরা ক্যান্সার রোগীর চিকিৎসা কিভাবে সহজ করতে পারি এবং সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসি, যেই রোগীটা নিয়ে আমি ব্যর্থ হয়েছি সেটার কারণটা ব্যাখ্যা করি। কারণ কেস টেকিং নেওয়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো রোগী আসুক তাকে বলার সুযোগ দেওয়া, এবং বলা শেষ হলেই আপনি আমার শিডিউল মোতাবেক অথবা আপনাদের মতন কোনো শিডিউল মোতাবেক যদি থাকে সেগুলি নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি এর আগে ব্যাখ্যা করেছি তরুণ রোগ এবং চিররোগ, তারপরে বলেছি বাধা, তারপরে বলেছি মায়াজমেটিক চিকিৎসা, এবং মায়াজমেটিক চিকিৎসা করতে গিয়েও শেষে বলেছি যে নসস ওষুধগুলো ব্যবহার করার আগে বারবার চিন্তা করা। তার আগে আমাদের যে ওষুধগুলো আছে যেমন মার্কসল, সালফার অথবা ফসফরাস, এ সকল ওষুধ দিয়েই চিকিৎসার চেষ্টা করা উচিত, মায়াজমেটিক চিকিৎসা। এই জটিল হোমিও চিকিৎসার এত কিছু মনে রেখে চিকিৎসা করা আসল বিভ্রাট। নিজেই বিভ্রাট হয়ে পড়ছি, এত পড়তে পড়তে নিজেই সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারিনি। কি সংস্কৃতি, কি আমাদের এত এত অপারগতা? প্রথম কথা হচ্ছে, আমরা যে বই পুস্তকগুলো পড়ি সবাই সবখানেই খালি আছে রোগ নিয়ে, মায়াজমেটিক নিয়ে, এবং সে সকল সমস্যা থেকে বেরিয়ে এসে লক্ষণ মোতাবেক ওষুধ দেওয়ার কথা চিন্তাই করতে পারি না। এবং চিন্তা করতে পারি না গতি গিয়ে আমরা বিভ্রাট ঘটে, এবং বিভ্রাট ঘটে গতি গিয়েই চিকিৎসা আমাদের হাতে হয় না, এবং হয় না গতি গিয়েই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আমার মতন লোক বারবার ভুল করি, বারবার মনে করি যে না, আগে কিভাবে চিকিৎসা করব। যে কেসটার কথা বললাম, রুগী আসলো, আমি কেস টেকিং নিলাম, নিয়ে দেখলাম রোগীটা মানসিক কষ্টের রোগী, কিন্তু তার ক্যান্সার, লাংস ক্যান্সার। এখন প্রশ্ন আসছে, এই যে লাংস ক্যান্সারের কষ্ট, সকল রকমের চিকিৎসা ব্যর্থ হয়ে এলোপ্যাথিকে আসছে আমার কাছে। তো আমি কেস টেকিং নিয়ে দেখলাম যে শ্বাসকষ্টের রোগী এরকম প্রকটভাবে আছে, আমি তাকে রিলিফ না দিয়ে কি করে আমি চিকিৎসা করব? কেন কথাগুলো বলছি? এ কথাগুলো বলছি আপনারা যারা বর্তমানে হয়তো আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, অথবা রোগী চিকিৎসা করেন, অথবা তরুণ রোগ চিররোগ পার্থক্য বুঝতে পারেন না, সেজন্যই আজকের এই উপস্থাপনা করতে গিয়ে এখন আমি নিজেও বুঝলাম যে সেটা মানসিক কষ্টের রোগী, এবং মানসিক কষ্টের ওষুধগুলো আমরা জানা আছে, নিশ্চয়ই আপনাদেরও জানা আছে। সুতরাং রোগীর কষ্ট হচ্ছে কি? রোগীর কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট। সেখান থেকে রিলিফ দেওয়া কষ্ট, কারণ এলোপ্যাথিক বলেই দিয়েছে তার আর আয়ু নাই, অর্থাৎ তার ক্যান্সারের মৃত্যু অবধারিত, এবং সেটা তাদের মোতাবেক তারা টাইম টেবিল দিয়েও দিয়েছেন যে এর বেশি দিন হয়তো উনি বাঁচবেন না। সেই কারণে হোমিওপ্যাথির কাছে আসা, যখনই আমাদের আর কোনো উপায় থাকে না তখনই আমাদের কাছে আসে, আমরা তখন বিভ্রান্ত হয়ে পড়ি এই রোগীকে কিভাবে চিকিৎসা করব। কিন্তু আমি কেস টেকিং নিলাম, ওষুধপত্র ঠিক করতে গিয়ে দেখলাম যে সাময়িক যদি তাকে উপশম দেওয়া না হয় তাহলে তো রোগী থাকবে না। কেন এই কথা কোনো বলছি, বলার কারণটা একটু ব্যাখ্যা করেই আরো একটু বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব ক্যান্সার নিয়ে। তাহলে রোগী কি হলো, আপনার কেস টেকিং এ আসলো, কেস টেকিং এর আসলো, কেস টেকিং এর আসলো কি? আসলো অ্যাকুয়েট মানসিক কষ্টের রোগী।
কিন্তু রোগটা কি? ক্রনিক ডিজিজ। দীর্ঘদিন সে শ্বাসকষ্ট ভুগতেছে এবং ক্যান্সার, তার লাংসে ক্যান্সার হয়ে গেছে এবং ক্যান্সার থেকে তার কষ্ট এবং কষ্ট থেকে রিলিফ পাওয়াই কঠিন। অনেক সময় অক্সিজেন দিতে হয় এবং সেই সুবাদে আমি তার হয়তো আপাতত কমার জন্য আর্সেনিক এবং স্পাইরোভার্মা, যেটা অক্সিজেন লেভেল কমে যায়, সেগুলো দিয়ে আমি রিলিফ দেওয়ার চেষ্টা করতেছি। ভুলটা কোথায়? তথ্যটা কোথায়? এটা আপনাদেরও জীবনে ঘটবে। মনে রাখবেন, রোগী তো মরতে হবে আজও কালো। আমার ভুলের কারণে যদি কোনো কিছু ঘটে তখন তো দুঃখ পাই। তাহলে সেই রোগীর চিকিৎসা কি করলাম? আমি চিন্তা করলাম যে রিলিফ দেব। রিলিফ দিতে গিয়ে যে পরিমাণ আমার এনার্জি অথবা ওষুধ প্রয়োগ করার দরকার সেটা করে রিলিফের চেষ্টা করেই গেলাম, কিন্তু শেষ পর্যন্ত রোগীকে বাঁচাতে পারলাম না। কিন্তু এখন আফসোসটা কি হয় জানেন? আমার মনে হয় আমি যদি 2-1 মাত্রা মানসিক কষ্টের উপরে ওষুধ দিয়ে যদি আরম্ভ করতাম, তাহলে মনে হয় রোগীটা বাঁচতেও পারত। কেন এই কথাগুলো বলছি যে এই যে আমরা যারা নব্য হোমিওপ্যাথিক ডাক্তার অথবা চিকিৎসা শুরু করেছি, নানা রকম চিন্তা ভাবনা করে এমন পড়ালেখা করেছি, গতানুগতিক লক্ষণের অর্থাৎ রোগ দৃষ্টির চিকিৎসা করতে যাই এবং কেস টেকিং নেওয়ার সময় লক্ষণের উপরে ভিত্তি করে আমার ওষুধ নির্বাচন করতে পারি না। এই পারি না গতিকেই আজকের আলোচনা এবং আমার ব্যর্থতা। আমার এখনো কষ্ট হয় যে আমি কেন তাকে সিম্পল ওষুধ ইগনিশিয়া দিয়ে গেলাম না। এই জন্য আপনাদেরকে বলি, আমরা যেন সামনে আগাবার সময় আমার যেন কোনো স্টেপ ভুল না হয়। অর্থাৎ এটার কারণটা কি? কারণটা হচ্ছে একটা, ওই যে পড়ালেখা বই পুস্তক পড়ে আমরা বুঝে গেছি যে না, যখন রিলিফ দেওয়ার দায়িত্ব, রিলিফ দিয়েই আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা লক্ষণের উপরে মূল্যায়ন না করে আমি তাকে মানসিক কষ্টের উপরে ওষুধ দিলাম না। আজও আমি আফসোস করি, আজও আমি সেই দুঃখ পাই যে না, রোগীকে আমি চিকিৎসা করতে পারলাম না। ব্যর্থতা আমার আছে, ব্যর্থতা সবাই থাকবে, সেজন্য আফসোস করে লাভ নাই, কারণ মৃত্যু তো অবধারিত। একটু কোনো মাত্র আমি চেষ্টা করতে আপ্রাণ চেষ্টা করব, কারণ যেহেতু এলোপ্যাথিক চিকিৎসা বলেই দিয়েছে তার আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং সে কিসের কষ্ট? যেহেতু ক্যান্সার, লাংসে ক্যান্সার হইয়া শ্বাসকষ্টের রোগী, আপনি চিন্তা করেন তো এরকম শ্বাসকষ্টের রোগীকে কি করে রিলিফ দেওয়া যায় এবং রিলিফ দেওয়া গিয়ে চিকিৎসা কিভাবে আমরা করতে পারি, কত কঠিন। কারণ তার অক্সিজেনে লাগে সবসময় এবং শ্বাসকষ্ট এত বেশি হয় যে উনি সারা রাত জাগনে থাকে, বসে থাকতে হয়। যাই হোক, সেই কেসটাতে কি শিখলাম যে না, আমরা নব্য যারা ডাক্তার আমার সঙ্গে যারা যুক্ত আছেন, আমি অনুরোধ করব কেস টেকিং নেওয়ার পর যখন সিম্পল ওষুধে আসুক না কেন, সেই সিম্পল ওষুধেই প্রথমেই প্রয়োগ করবেন, কারণ আপনার দোষটা কাটেন। বলে স্যার রিলিফ না দিলে তো রোগী থাকবে না। হইতেই পারে, রিলিফ দিবেন, একটা কি 2টা পাওয়ার দিয়ে দেন না, অথবা 1 দিন বা 2 দিন রিলিফ দিয়ে দেন না, তাতে কি হবে? তাতে হবে কি, হ্যাঁ, রোগীর কষ্ট একটু বাড়বে, মনে রাখবেন মরবে না। কষ্ট বাড়তেই পারে, মরবে না, এটা আমি নিশ্চিত সহকারে বলতে পারি। কারণ জীবনী শক্তির উপরে আপনি ভিত্তি করে লক্ষণ মোতাবেক ওষুধ দিয়েছেন, সে অন্তত আর কিছু নাও, সে শক্তি পাবে সেই দুরারোগ্য ক্যান্সার রোগী থেকে শ্বাসকষ্ট রিলিফ পাওয়ার জন্য। দেখুন, জীবনী শক্তি যদি স্ট্রং থাকে তাহলে যে কোনো বাধাই অতিক্রম করা যায়। এটা বলার জন্য আজকে, অর্থাৎ তরুণ রোগ, মানসিক কষ্টের ক্রনিক ডিজিজ আমরা ভাবলাম সেটা হচ্ছে ক্যান্সার। এই কারণে বলছি আজকের এই আলোচনাটা একটু হয়তো এমনভাবে আমি বলবো যাতে করে আপনাদের হাতে কোনো রকমের ক্যান্সার রোগী যেন ব্যর্থতা না হয়। আমি অনেক রোগী ব্যর্থতা হয়েছি, তার কারণও বলি। কারণ এলোপ্যাথিকের সেই 4র্থ পর্যায়ের শেষ, অর্থাৎ রোগীর যখন আর আয়ু থাকে না, তখন আমাদের কাছে এনে দেওয়া হয় এবং আমরা চিকিৎসা করতে গিয়ে নানা রকম বিভ্রাট হই এবং প্রথম কথায় আসি যে ক্রনিক না অ্যাকুইট, এটা নির্বাচন করতে আমাদের হিমশিম খেতে হয়। তারপর আছে বাধা, তারপর আছে মায়াজমেটিক। দেখুন আমাদের স্টেপ কতগুলো এবং কি সুন্দর, একটা ফেল করলে একটা, একটা ফেল করলে একটা। সেই জন্যই বলি যে হোমিওপ্যাথিকে একমাত্র আপনাদের হাতে পড়ে আগামী দিনে সকল রোগের চিকিৎসা করবে, এই বিশ্বাস আমার আছে। তাহলে চলে আসি। তাহলে রোগী তো চলে গেল, যাই হোক,
সেটা আর বললাম না, কিন্তু আমার এখনো আফসোস লাগে আমি কেন ইগনিশিয়া দিলাম না। ঠিক সেরকম রুগী যদি আপনাদের কাছে আসে, কি করে আমরা শুরু করব, কি করে আমরা স্টার্ট করব, সেটা নিয়ে আলোচনা। তাহলে প্রথমে নির্বাচন করতে হবে রোগটা কি অ্যাকুইট নাকি ক্রনিক। এখন প্রশ্ন আছে, স্যার এই ক্রনিক আর অ্যাকুইট রোগী কি করে বুঝবো? দেখুন, আমরা ক্যান্সার মায়াজম যখন আলোচনা করছিলাম তখন 2-3টা কথা আমি পরিষ্কারভাবে বলছিলাম। কারণ ক্যান্সারের যত দিন যাচ্ছে ততই বলতেছে যে এটা জেনেটিকও ন, জীবাণুও ন। তাহলে চিন্তা করেন, এখন বলতেছে যে ওই যে বললাম চাপা পড়া যত রকমের রোগ আছে, যত রকমের মানসিক কষ্ট আছে, যত রকমের জীবন চলার পথে যত রকমের বাধা আছে, সবই এই রোগের উৎপত্তির কারণ। যেমন অনেক সময় আমরা বলি লাংস ক্যান্সার হলে সেটা সিগারেটের অভ্যাস, কিন্তু দেখা গেছে যে না, লাংস ক্যান্সার সিগারেট থেকে হয় না। যেমন ধরেন অনেক সময় আমরা বলি যে কারো যদি নেশা থাকে অ্যালকোহলের, তার হয়তো লিভার সিরোসিস ছিল, সেটাও প্রমাণ খুব একটা আছে, কারণ আছে, কিন্তু একেবারে মেইন কারণ এটা বলা যাচ্ছে না। তার কারণ যারা অ্যালকোহল গ্রহণে করে নেয় কোনোদিন, তাদেরও লিভার ক্যান্সার হয়ে আছে। এই কারণগুলো বলছি, এই কারণগুলো মনে রেখে আমাদেরকে খুঁজতে হবে। কি খুঁজবো? যে অ্যাকুইট কি কারণে রোগটা হলো, সেই কারণটা যদি আমরা ব্যাখ্যা করতে পারি, আমরা বুঝতে পারি, তাহলে আমরা চিন্তা করতে পারবো। তাহলে চলে আসি। তাহলে অ্যাকুইট, আমি যে কথাটা বলছিলাম, অ্যাকুইট রোগীর ওষুধ যদি ঠিক করতে পারি, আমরা তো 1 দিন কি 2 দিনে তার রোগ ভালো হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, স্যার ক্যান্সার রোগী কি 2 দিনে ভালো হবে? আমি সে কথা বলছি না। আমাদের স্টার্টটা হবে, অন্তত রিলিফটা পাবে, এবং চিকিৎসা করার এক ধাপ আগিয়ে গেলেন। কি আগিয়ে গেলেন? আপনি নির্বাচন করতে পারলেন এটা অ্যাকুইট, এটা ক্রনিক নয়। এবং নির্বাচন করার লক্ষণগুলো কি কি? আমি যখন ক্যান্সারের উপরে আলোচনা তখন করেছি, অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখার চেষ্টা করেন। বলেছিলাম যে বংশগতি ক্যান্সার থাকলে 1 নম্বর কারণ হতে পারে জেনেটিক্যালি। দ্বিতীয় কারণটা কি? দীর্ঘদিন ভুগে সব টিউবারকুলোসিস মায়াজম হবে, তারপর যেতে পারে, অর্থাৎ শরিক সাইকোটিক সিভিলিটিক হয়ে টাচ করে তারপর যেতে পারে। তাহলে 2টা কারণ পালেন। একটা কারণ হচ্ছে সরাসরি যদি ক্যান্সারের বংশগতি থাকে, দ্বিতীয় কারণ হচ্ছে রোগ শোকে শেষ বয়সে এসে হয়তো সে ক্যান্সার রোগী হলো, সেটা একটা কারণ হতে পারে। আর অ্যাকুইট কারণ নানা হইতে পারে। আমি 18টা বাজার কথা বলছিলাম। কারো আঘাত থেকে হইতে পারে, মানসিক কষ্ট থেকে হতে পারে, সিগারেট থেকে হতে পারে, নেশা থেকে হতে পারে, অর্থাৎ কোন রকমের যদি বদভ্যাস থাকে অ্যালকোহলের, সেখান থেকে হতে পারে। আর সাবনেসিভ কোনো রোগ যদি চাপা পড়ে, তারপর যদি দীর্ঘদিন সে হয়তো সে শরিক মায়াজম, কিন্তু তার সাংসারিক চাপ, অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ, তার প্রশাসনের চাপ, অর্থাৎ যেই কাজ করে সেই কাজের চাপ সে বহন করতে অপারগ, এবং বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই রোগ যদি সাফার করতে করতে 60 বছর পেরোলেই যখন রিটায়ার্ড হয়, তখনই রোগের শুরু হয়। আমি এই কথাগুলো কেন বলতেছি? এগুলো পরীক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা তো কিছুই জানি না, কারণ এলোপ্যাথিকের উপরে নির্ভর করতে হয়। তারা এখন দেখতেছে যে এ সকল কারণে যথেষ্ট রোগী এখন ক্যান্সারের দিকে ঝুঁকে পড়তেছে, এবং হওয়াটা স্বাভাবিক। সে কারণে আমাদেরও এই লক্ষণগুলো, অর্থাৎ অ্যাকুইট রোগের কারণগুলো জেনেই আমরা ক্যান্সার রোগের চিকিৎসা করব। সেই সুবাদেই আজকের এই আলোচনা, অর্থাৎ ক্যান্সার কি অ্যাকুইট না ক্রনিক। এখন আপনারাই ঠিক করবেন। ক্যান্সার রোগটা যখন নির্বাচন করতে পারলেন, তারা যখন নির্বাচন করে বলেই দিল, টেস্ট করে এটা ক্যান্সার রোগ, এখন আমরা তো ধরেই নি যেহেতু ক্যান্সার রোগ টেস্ট করি বলছে, সেহেতু সেটা ক্রনিক ডিজিজ। কিন্তু এখন কি সিদ্ধান্ত নিলেন? না, এটা ক্রনিক ডিজিজ নয়। কারণ আমাদেরকে দেখতে হবে যে জেনেটিক্যালি আসছে কিনা, অথবা কোনো রোগে সাফার করে আসছে কিনা, অথবা অতীতের কোনো রকমের ট্রাভেলসের কারণে হলো কিনা, সেইগুলো ভাগ করেই আমরা তরুণ এবং ক্রনিক ডিজিজ বাড়তে পারি। বলে স্যার এই ক্রনিক আর এই অ্যাকুইট ভাগ করে লাভটা কি? লাভটা হচ্ছে আমাদের তখন মায়াজমেটিক ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। আমরা অ্যাকুইট রোগীর সিদ্ধান্ত মোতাবেক আমরা চিকিৎসা করে সেবা দিয়ে চিকিৎসা করতে পারি। সেই সুবাদেই
এই আলোচনা। অর্থাৎ আজকে যে কেস টেকিংটা বললাম এবং নিজের জীবনের ঘটনা ব্যর্থতা দিয়েই শুরু করলাম। কারণ দেখুন, আমাদের কাছে ক্যান্সার রোগী সহজে আসে না। কেন? হোমিওপ্যাথিক ডাক্তার আবার এলোপ্যাথি এই ক্যান্সার রোগীর চিকিৎসা করবে। আপনারা যারা বিভ্রান্ত হয়ে আছেন বলে একটা কথা মনে রাখবেন, এলোপ্যাথিকও করেন, আমার কোনো আপত্তি নেই, তার সঙ্গে আমাকে একটু রাখেন। আমি তো পানি কদ্দুর দেব, এই পানি কদ্দুর খাওয়ান। কারণ প্রশ্ন আসছে, এই পানি খেলে যদি কোনো রকমের রিয়াকশন হয়, আপনার বলবেন নিশ্চয়তা আপনার কোনো কাজের এই ওষুধে বাধা দেবে না। সেগুলো বিশাল আলোচনা, এগুলো হয়তো একদিনে সম্ভব নয়, অথবা সকল কিছু আপনাদেরকে উপস্থাপনা করে বুঝে পাওয়ার ক্ষমতা আমার আছে কিনা আমি জানি না। তবে একটা কথা মনে রাখেন যে পঞ্চাশমি পদ্ধতি, আমরা যারা এলএম পদ্ধতির যুগে প্রবেশ করেছি, এই ওষুধের 1 মাত্রা 2 মাত্রা বা 3 মাত্রা 4 মাত্রা পর্যন্ত কোন রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম। অ্যাগ্রিভেশন হইতে পারে অথবা রোগ বাড়তে পারে, তাতে করে ভয় পাওয়ার কোনো কিছু নাই। অ্যাগ্রিভেশন তো হবেই যদি মাত্রা এবং ঠিক হয়, এবং রোগ যদি সে দুর্বল হয়, তাহলে মাত্রার থেকে যদি রোগ দুর্বল হয় আপনার অ্যাগ্রিভেশন হইতেই পারে। সেই অ্যাগ্রিভেশনকে বুঝতে হবে। খালি যে ১৭তম পদ্ধতি হয় তা নয়, আমাদের ৫০তম পদ্ধতি তো হয়, তবে খুব কম। যেখানে 100% হয় সেখানে 2-3% ভিতরে সীমাবদ্ধ থাকে এলএম পদ্ধতি। সেই কারণেই আমি এলএম পদ্ধতি নিয়েই আমার এই অভিযান, আমার এই আগামী দিনের ভিশন বলেন, মিশন বলেন, অর্থাৎ আমরা এটা দিয়েই সর্বরকমের রোগের যেগুলো অপারেশনযোগ্য অথবা কঠিন চিকিৎসা হয় না সেগুলো চিকিৎসা করতে পারি। তাহলে চলে আসি, কি সিদ্ধান্ত হলো যে আমরা ক্যান্সার রোগী পাইলেই আমরা ধরেই নেব সেটা ক্রনিক ডিজিজ, এটা কিন্তু নয়, সেটা তরুণ রোগও হতে পারে। সেই কারণে আমি আলোচনা। তাহলে আজকে থেকে আমরা ক্যান্সার রোগীর চিকিৎসা করতে আশা করব, অন্তত ভালো করার জন্য 80% আপনারা চেষ্টা করতে পারবেন, যদি 3rd স্টেজ বা 4th স্টেজে না যায়। এবং প্রশ্ন আসছে, স্যার 3rd স্টেজ 4th স্টেজ গেলে কি ঘটনা ঘটে এবং কি ঘটলে আমরা চিকিৎসা করতে পারি না, সেটা আমি আমাকে বলি। 3rd বা 4th স্টেজে যখন চলে যায়, তখন জীবনী শক্তির আর ব্যাক করে আসার উপায় থাকে না, অর্থাৎ সেও অক্টোপাসে বাধা। কারণ জীবনী শক্তিটা লাগে, জীবনী শক্তি না পালে রোগ প্রতিরোধ অথবা রোগকে নিরাময় করার শক্তি থাকে না। আমাদের দায়িত্ব হচ্ছে কোন রোগীর জীবাণু শক্তিকে বেড়ে দেওয়া। কারণ জীবাণু শক্তি তার রোগকে প্রতিহত করবে, দূরীভূত করবে অথবা বাধা দেবে। সেটাই যদি না থাকে তাহলে তার, এবং সেগুলো বুঝবার জন্য অনেক কিছু আলোচনা করেছি, ভিডিওগুলো দেখার আহ্বান জানাচ্ছি। অনেক ভিডিও আছে, একটু দেখে সংগ্রহ করে নিজেরা প্রয়োগ করুন। নিজের চোখে যদি কখনো না দেখেন তাহলে ডাক্তার হওয়াটাও কঠিন। কারণ আপনি আপনার পরিবার থেকে শুরু করেন। অনেক কথা বলবেন, স্যার পরিবারে তো খায় না, আর কেউই খাবে না। আমরা এমন এক অস্পৃশ্য হয়েছি, আমাদেরকে কেউ বিশ্বাসে করে না, আমাদেরকে কেউ ওষুধও খাবে না, এবং খাওয়ার জন্য কেউ বলবেও না। মরে যাবে, ঠিক আছে, এলোপ্যাথিকে মরে যাবে, কিন্তু আপনাদেরকে সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে হবে। এই জন্যই আমার এই চেষ্টা, এই জন্যই আপনাদেরকে নিয়ে আমার ভবিষ্যৎ। অর্থাৎ আপনারা যেন নিজকে তৈরি করেন সকল রকমের সংস্কার মুক্ত মন। কারণ অর্গনের 3 নম্বর সূত্রে বলেছিল যে সংস্কার মুক্ত মন না হলে আমরা কখনো হোমিওপ্যাথিক ডাক্তার হইতে পারবো না। কি সুন্দর তথ্য! সংস্কার মুক্ত মন মানে কি? দেখুন, গতানুগতিক আমরা চলে আসছি, আগের মতন করে সবকিছু করতেছি, কেউ সহজে চেঞ্জ করতে পারে না। এই জন্য শূন্য চিন্তা, অর্থাৎ আপনার মনে কোনো রকম সংস্কার থাকবে না। রোগী আসবে, কি ওষুধ হবে আমি জানি না, কি রোগ হবে আমি জানি না, কি কষ্ট আমি জানি না, আমি তার কথা শুনবো, লিখবো, চেষ্টা করব তার লক্ষণগুলো জোগাড় করে আমি ওষুধ দেওয়া, এর বাইরে কিছু নাই। এখন লক্ষণগুলো জোগাড় করতে গিয়েই আমি ওটা ভাগ করবো, এটা অ্যাকুইট কি তরুণ এবং কোন রকমের বাধা আছে কিনা, বাধার পরে মায়াজমিতিক আছে কিনা, মায়াজমিতিক বলে ওষুধ যখন সিলেকশন করব তখন নসস ওষুধগুলোকে পরে ব্যবহার করার চেষ্টা করবে। এ হচ্ছে কংক্রিট কথা, এ হচ্ছে মূল কথা। এখন সেগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন, কেমনে করবেন, সেটাই হচ্ছে প্রশ্ন। হোমিওপ্যাথিক চিকিৎসা ওখানেই সবচেয়ে কঠিন। কারণ কেন কইতেছি, দেখবেন লক্ষণ
এবং সবাই কি সুন্দর সুন্দর ফেসবুকে লক্ষণগুলো বলে দেবে, অমুকটা বলে দেবে, সেটা বই পুস্তকও পাবেন, ওখানেও পাবেন, মনেও আছে, অনেকে হয়তো প্রয়োগও করেন, কিন্তু ফলাফল আমরা পাই না। এই পাই না কারণটা হচ্ছে সেটা, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমি রোগী নেব, রোগীর কি রোগও আমার জানার দরকার নেই, আমি লক্ষণ দিকে চেষ্টা করবো। রোগ না জানলে আবার অন্যরা বলবে যে ডাক্তার সব কিছু বুঝে না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো জানতে হবে। জানার অর্থে আপনার কোনো কাজে লাগবে মনে হয় না। যেমন অনেকে আমরা বলি যে আমাদের রিপোর্টের দরকার আছে, নিশ্চয়ই আমাদেরও টেস্ট ফেস্টের দরকার আছে, এবং সেগুলো হচ্ছে অনেক পরের কথা। নিশ্চয়ই আমাদের সুবিধা হয় যদি কোনো রকম টেস্ট করে কোনো রকমের রিপোর্টটা দেয়। যেমন একটু আগে আমি বললাম যে রোবোটিক থেকে টেস্ট হয়ে আসছে যে এটা ক্যান্সার, কারণ আপনার লক্ষণের উপরে ভিত্তি করে ক্যান্সারের নিশ্চয়তা হয়েছে এটা আপনি বলতে পারবেন না। টেস্ট করলে বুঝতে নিশ্চিত এটা ক্যান্সার, কারণ আপনি ক্যান্সারের লক্ষণ পাইলে যে ক্যান্সার বলবেন তা তো না। আমরা রোগের তো নাম দৃষ্টি করতে পারি না, সেই নাম দৃষ্টির টেস্ট যেন না হয়ে এলোপ্যাথিকের মতে টেস্ট হয়ে আসছে যে হ্যাঁ এটা ক্যান্সার রোগী। কেন কথাটা বললাম? এই কথাটা বললাম, আমি একটা বলছিলাম এলএম শঙ্কর এলএম সোসাইটির মিশনের ক্যান্সার রোগীদের বিনা পয়সা ওষুধ দেওয়ার চেষ্টা করব 3টা শর্তে। প্রথম শর্ত হলো এটা নির্বাচিত হতে হবে এলোপ্যাথিক মতে যেটা ক্যান্সার। দ্বিতীয় শর্ত হলো তাকে গরিব হতে হবে, অর্থাৎ অ্যাফোর্ড করার মতন কোনো টাকা পয়সা আর নেই এবং সেবা দেওয়ার মতো কোনো অবস্থা নেই, তখন আমরা বিনা পয়সা করব। তৃতীয় কথা হচ্ছে অন্তত ওষুধ পাঠানোর খরচটা দিতে হবে, সেটা সুন্দরবন কুরিয়ারে হোক বা অন্য কোনো মাধ্যমেই হোক। এই কথাগুলো মনে রেখে আপনারা যারা আমার এই এলএম গ্রুপের ক্লাসগুলো শুনছেন তারা চেষ্টা করবেন, শেয়ার করার চেষ্টা করবেন, এবং এই ধরনের রুগী যদি পান আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বিনা পয়সা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব শঙ্কর এলএম মিশনের মাধ্যমে। তাহলে উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, যত রুগী হোক বাংলাদেশের, আপনাদের এই কথাগুলো মনে রাখলে আপনারা যারা আমার কোচিং এলএম কোচিং সেন্টারে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সকল রুগীকে আমরা বিনা পয়সা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। শর্ত 3টা, গরিব হতে হবে, আইডেন্টিফিকেশন হতে হবে এবং ট্রান্সপোর্টের ভাড়া দিতে হবে। তাহলে চলে আসি, আজকের আলোচনার মূল লক্ষ্য ছিল আমরা যেন বাংলাদেশে সকল ক্যান্সার রোগীর চিকিৎসা, যারা গরিব চিকিৎসা নিতে পারে না তাদের সেবা দিতে পারি, এই আশা রেখেই আজকের এই অ্যাকুয়েট এবং ক্রনিক ডিজিজের চিকিৎসা ক্যান্সার রোগী কিভাবে করব, সেবা কিভাবে দিব এবং গরিবের পাশে আমরা কিভাবে দাঁড়াবো, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং এই মিশনের সহযোগিতা করবেন আশা রেখেই আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।